নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, এই মুহূর্তে কিন্তু চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু বিজেপির বেশ খানিকটা মাথা ব্যথার কারণ। তার কারণ এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে অলরেডি কিন্তু হটলাইন রয়েছে রাহুল গান্ধী, বিপক্ষ দলের নেতা। তেমন কিন্তু একটা অভিযোগ করেছিলেন জগনমোহন রেড্ডি, তিনি কিন্তু অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে বিরোধী দল নেতা, এবং সেই খবরটা আপনাদেরকে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে যে খবর উঠে আসছে, তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এবার সরাসরি চন্দ্রবাবু নাইডুর সম্বন্ধে সুখ্যাতিতে ভরিয়ে দিলেন এবং তিনি বললেন চন্দ্রবাবু নাইডু যে কাজটা করছে, এনডিএ দল বা এনডিএ জোট তাকে সেই সম্মানটা দিচ্ছে না। এটা কিসের ইঙ্গিত? একটাই দিকে কিন্তু ইঙ্গিত করছে যে চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু এই মুহূর্তে বিভিন্ন প্রেক্ষিতে আর হয়তো এনডিএ জোটের সঙ্গে থাকবে না। তেমনই একটা কিন্তু খেলা করছেন রাহুল গান্ধী এবং ভেতর ভেতর কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চাপেই রয়েছে ভারতীয় জনতা পার্টি। তার কারণ 17 তারিখের যে বৈঠক ছিল তাদের এনডিএ শরিক দলদের সবাইকে নিয়ে বৈঠক, উপরাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হবেন কিংবা কে মনোনয়নপত্র জমা দেবেন, সেইটার প্রেক্ষিতে সেই মিটিং অলরেডি ক্যান্সেল করে দিয়েছেন অমিত শাহ। এই সামগ্রিক পরিপ্রেক্ষিতে আজকের এই প্রতিবেদন বিস্তারিত দেখুন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে এই মুহূর্তে বারংবার কিন্তু খবর উঠে আসছে যে রাহুল গান্ধী তিনি লোকসভার বিরোধী দলনেতা এবং তিনি যেমন ভাবে আইএনডিআই এর জোটকে এক সুতোয় বাঁধতে চাইছেন বা বেঁধে ফেলেছেন বিভিন্ন পরিপ্রেক্ষিতে, ঠিক তেমন ভাবেই কিন্তু এনডিএ শরিক দলের মধ্যে যারা যারা একদম মোদি বিরোধী বিভিন্ন অবস্থান নেয় মাঝে মধ্যেই, সেটা জেডিইউ গিরিধারী যাদবকে আমরা দেখতে পেয়েছি, সেটা চন্দ্রবাবু নাইডুর বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে এমপিরা আমরা দেখতে পেয়েছি একদম ইলেকশন কমিশনে চলে গিয়েছিলেন এসআইআর এর প্রেক্ষিতে। ঠিক সেই জায়গা থেকে তাদেরকেও যদি এই উপরাষ্ট্রপতি নির্বাচন সামনেই যেটা অনুষ্ঠিত হবে সেইখানে একত্রিত করা যায় কিংবা আইএনডিআই এর জোটের পক্ষ থেকে যে প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন তাকে ভোট দেওয়ানো যায়, তাহলে কিন্তু বেশ খানিকটা চাপে পড়তে পারে এনডিএ সরকার কিংবা বিজেপি সরকার, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে একটা অবস্থান দেখা যাচ্ছে। তার কারণ আমরা আগের দিনে আপনাদেরকে জানিয়েছিলাম যে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি বলেছেন রাহুল গান্ধীর সঙ্গে চন্দ্রবাবু নাইডুর হটলাইন রয়েছে, তাদের যোগাযোগ হয় নিয়মিত, অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু রাহুল গান্ধী এবং চন্দ্রবাবু নাইডু একে অপরের সঙ্গে ফোনে কথা বলেন, ডিরেক্ট ফোনে কথা বলেন, সেটা অফিসিয়াল নয়। এবং সেই ক্ষেত্রে তিনি হটলাইন কথাটা কোট আনকোট ইউজ করেছিলেন। এবং এর মধ্যেই ঘটে গেল কিন্তু আরেকটা ঘটনা, একদম তেলেঙ্গানায় কংগ্রেস সরকার এবং কংগ্রেস সরকারের যে মুখ্যমন্ত্রী রেমন্ত রেড্ডি, তিনি অত্যন্ত কাছের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি রাহুল গান্ধীর, এবং তিনি এবার সরাসরি বললেন যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু যে কাজটা করছে সেই কাজটা নিয়ে কিন্তু তিনি তার দাম পাচ্ছেন না। তিনি অত্যন্ত ভালো কাজ করছেন, তার রাজ্যের জন্য টিডিপি পার্টি অত্যন্ত ভালো কাজ করছে, কিন্তু এনডিএ শরিক দল হিসেবে তিনি যে অবস্থানটা গ্রহণ করে আছেন তার পরিপ্রেক্ষিতে এনডিএ তাকে তেমন দাম দিচ্ছেন। এটা কিসের ইঙ্গিত আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এনডিএ সরকারে থাকা অবস্থাতে কেন হঠাৎ একটা শরিক দলকে নিয়ে এত কথাবার্তা উঠছে, সেটা কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন বটেই। তার কারণ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত সময় থেকেই কিন্তু চন্দ্রবাবু নাইডু তিনি একদম মোদী সরকারকে রীতিমতন বিরোধিতা করার প্রেক্ষিতে নেমেছিলেন এবং আসরে নেমে একদম ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল তার একটা বিরোধ করেছিলেন। পরবর্তীতে যদিও তিনি একটা রীতিমতন সমর্থন করেন, কিন্তু তার পেছনে ছিল একটা বড় অঙ্কের টাকার বাজেট এবং বিভিন্ন প্রকল্প অন্ধ্রপ্রদেশে গ্রহণ করতে বাধ্য হয়েছিল মোদী সরকার। তারপর সমর্থনটা পেয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। আর এর পরবর্তী বিহারে এসআইআর জারি হলো, আইএনডিআই এ জোট যখন একদম তুঙ্গে তারা প্রতিবাদ করছে বিহারে এসআইআর সংক্রান্ত বিষয়, তখন আমরা দেখলাম চন্দ্রবাবু নাইডুর যে টিডিপি পার্টি সেখান থেকে বিভিন্ন সাংসদরা চলে গেলেন, একদম একটা চিঠি ধরিয়ে দিলেন ইলেকশন কমিশনারকে, আমরা এই যে এসআইআর সেটা এইভাবে যে বিহারে হচ্ছে সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে হলে মানবো না। অন্ধ্রপ্রদেশে অন্তত ভোটের 6 মাস আগে এসআইআরটা শেষ হয়ে যেতে হবে। ঠিক একই কথা বলছে আইএনডিআই এর জোট। তখন থেকে কিন্তু একটা বিস্তারিত একটা জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি এবার চন্দ্রবাবু নাইডু এনডিএ ছেড়ে আইএনডিআই এর জোটের দিকে আসতে পারেন? এই প্রশ্ন কিন্তু তখন থেকেই উত্থাপিত হয়েছিল। কিন্তু এবার রেমন্ত রেড্ডি তিনি যে কথাটা বলছেন এবং একদম জগনমোহন রেড্ডি যে অভিযোগটা করছেন, সেটা কিন্তু দুটো কাছাকাছি একটাই অবস্থানে অবস্থিত। সেটা হচ্ছে যে চন্দ্রবাবু নাইডুকে কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে বিভিন্ন পরিপ্রেক্ষিতে, সেটা হয়তো একবারেই তিনি তার 16 জন সাংসদ নিয়ে আইএনডিএ জোটকে সাপোর্ট করবেন সেটা নাও হতে পারে, কিন্তু বিভিন্ন পরিপ্রেক্ষিতে হয়তো কাছে টানার চেষ্টা করছেন রাহুল গান্ধী, এবং সেটা যদি হয়
শেষ পর্যন্ত কিন্তু এই মুহূর্তে উপরাষ্ট্রপতি নির্বাচনে হেরে যেতে পারে ভারতীয় জনতা পার্টি, তাদের যে মনোনীত প্রার্থী সেটা। এবং এরই মধ্যে কিন্তু খবর উঠে এসছে যেটা যে একদম অমিত শাহ তিনি কিন্তু একটা সর্বদলীয় বৈঠক রেখেছিলেন 17ই আগস্ট অর্থাৎ আজকের দিনে নিউ দিল্লিতে একটা সর্বদলীয় বৈঠক ছিল সংসদের, কিন্তু সেই সর্বদলীয় বৈঠকটা ইমিডিয়েটলি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অজ্ঞাত কারণে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং সেই সর্বদলীয় বৈঠকটা পিছিয়ে 19 তারিখ করা হয়েছে। এখনো পর্যন্ত এনডিএ কিন্তু ঠিক করতে পারেনি তারা কাকে মনোনয়ন পত্রটা জমা দেওয়ার জন্য একদম নির্বাচিত করবে, কে মনোনয়ন পত্র জমা দেবেন উপরাষ্ট্রপতি হিসাবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত অমিত শাহ সম্পূর্ণ বিষয়টা দেখে শুনে ঠিক করতে পারছেন না। এবং শুধু অমিত শাহ ডিসিশন নিলেই তিনি মনোনয়ন পত্র জমা দেবেন, এখন কিন্তু আর বিজেপির মধ্যে সেই রকম যে কমান্ড, সেই রকম যে জোর, সেটা কিন্তু অমিত শাহের আর নেই। প্রথম মোদী সরকার দ্বিতীয় মোদী সরকার যে চলছে না, সেটা অমিত শাহ কিন্তু হারে হারে টের পাচ্ছেন। এবং চন্দ্রবাবু নাইডু থেকে নীতিশ কুমার তাদের প্রতিনিয়ত যে অবস্থানের বদল, সেটাকে কিন্তু লক্ষ্য করে চলতে হচ্ছে চন্দ্রবাবু নাইডু, এবং নীতিশ কুমারকে তুষ্ট করে চলতে হচ্ছে অমিত শাহকে। এই মুহূর্তে বুঝতেই পারছেন চন্দ্রবাবু নাইডু এবং আম আদমি পার্টি এই দুটো দল যদি একদম সিক্রেট ভোটিং যেটার মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচন হয়, সেখানে একদম আইএনডিআই এর জোটের প্রার্থীকে নির্বাচিত করে দেন কিংবা একদম ভোট দান করে দেয়, তাহলে কিন্তু অবশ্যই মুখ পূর্বে বিজেপি সরকারের এনডিএ সরকার চলাকালীন যদি আইএনডিআই এর জোটের একদম মনোনীত প্রার্থী তিনি উপরাষ্ট্রপতি হিসাবে জিতে যান, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তাদের মুখ পূর্বে বটে। এবং এই উপরাষ্ট্রপতি কিন্তু যতদিন থাকবেন ততদিন কিন্তু রাজ্যসভার মধ্যে রীতিমতন একদম আইএনডিআই এর জোটের ফেভারে তিনি কথা বলবেন কিংবা তাদেরকে বেশি বলার সময় দেবে। তারা যখন একদম বিরোধিতা করবে তাদের মাইক বন্ধ করবে না 2029 সাল পর্যন্ত গুলো কিন্তু এই সমস্ত ঘটনাগুলো চলবে। এবং রাজ্যসভার সভাপতি হিসেবে আইএনডিআই এর জোটের যদি মনোনীত প্রার্থী হঠাৎ করে হয়ে যান, সিক্রেট ভোটিং এর মাধ্যমে যেহেতু বিষয়টা হবে, কেউ জানে না কি হবে, তার কারণ ইতিমধ্যেই কিন্তু আরএসএস পন্থী বিভিন্ন যারা এমপি, বিভিন্ন যারা ভোট দেওয়ার অধিকারী, তারা কিন্তু রীতিমতন বলে দিয়েছেন যে আরএসএস পন্থী, আরএসএস যাদেরকে ঠিক করবে সেরকম প্রার্থী যদি ভোটে অংশগ্রহণ না করে তাহলে কিন্তু তারা ভোট দান থেকে বিরত থাকবে। এখন বিরত থাকবে নাকি কোথাও গিয়ে ক্রস ভোটিং করবে সেটা তো আমরা জানি না। এই মুহূর্তে সময় উত্তর দেবে, যখন একদম ব্যালট বাক্স খোলা হবে তখন দেখা যাবে যে ইলেকশন কমিশন কাকে জয়ী হিসেবে নির্বাচিত করছে। এবং আইএনডিআই জোটের পক্ষ থেকে এখনো পর্যন্ত যা মিটিং করে ঠিক করা হয়েছে, মল্লিকার্জুন খাড়গেকে কিন্তু দেওয়া হতে পারে নমিনেশন উপরাষ্ট্রপতি পদে লড়াই করাবার জন্য। যদিও সংখ্যাটা যদিও 249টা আসন রয়েছে আইএনডিআই এর জোটের লোকসভায় এবং 104টা আসন রয়েছে আইএনডিআই জোটের রাজ্যসভায়। অন্যদিকে একদম সরাসরি আমরা যদি দেখি যে এনডিএ সরকারের 292 জন এমপি রয়েছে লোকসভায় এবং একদম রাজ্যসভায় 134 জন এমপি রয়েছে। সুতরাং সংখ্যাটা যদিও দূরত্ব অনেক, কিন্তু এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু তার যে সাংসদ 16 জন সাংসদ তারা এই কোন দিকে ভোট দেয়, তারা এই যে ভোটদান পর্বটা হবে সেখানে কোন দিকে ভোট দেয়, সেটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আলোচনার প্রেক্ষিত হয়ে উঠছে এই মুহূর্তে। যখন বারংবার চন্দ্রবাবু নাইডুর সম্বন্ধে কখনো কখনো বলছেন যে রাহুল গান্ধীর সঙ্গে চন্দ্রবাবু নাইডুর হটলাইন রয়েছে, জগনমোহন রেড্ডি অভিযোগ করছেন যে 48 লক্ষ ভোটারের কারচুপি তো অন্ধ্রপ্রদেশে হয়েছে, আমার কাছে প্রমাণ আছে। তাহলে সেই প্রমাণটা ভোট চুরির নিরিখে রাহুল গান্ধী অন্ধ্রপ্রদেশের কথাটা একবার বলছেন না কেন? অন্ধ্রপ্রদেশ তো এনডিএ জোট সরকার চালাচ্ছে, অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার চালাচ্ছে বলাই যায়। বিজেপি সেখানে শাসন করছে না, কিন্তু বিজেপির একটা জোট সঙ্গী তারা তো শাসন করছে। তাহলে সেই অন্ধ্রপ্রদেশকে নিয়ে ভোট চুরির অভিযোগটা তিনি তুলছেন না কেন? তিনি প্রত্যেকটা নাম নিচ্ছেন, তিনি আর হরিয়ানার নাম নিচ্ছেন, তিনি একদম উত্তরাখণ্ডের নাম নিচ্ছেন, তিনি উত্তরপ্রদেশের নাম নিচ্ছেন, তিনি মহারাষ্ট্রের নাম নিচ্ছেন, দিল্লির নাম নিচ্ছেন, কিন্তু অন্ধ্রপ্রদেশের নামটা তিনি নিচ্ছেন না কেন? যেখানে 48 লক্ষ ভোট চুরি হয়েছে এবং তার মাধ্যমে চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী হয়েছে, এমন অভিযোগ করছেন জগনমোহন রেড্ডি প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবং তার পরবর্তীতে আমরা দেখলাম তেলেঙ্গানার কংগ্রেস মুখ্যমন্ত্রী রেমন্ত রেড্ডি তিনি বললেন যে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কোথাও এই মুহূর্তে একদম রীতিমতন অন্যায় করা হচ্ছে, তিনি যে ভালো কাজ করছেন তিনি তার দাম পাচ্ছেন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে দুয়ে দুয়ে চার মেলালে কিন্তু একদম সরাসরি ভারতীয় জনতা পার্টি যেভাবে এফেক্টেড হচ্ছে সেটা কিন্তু চাপের একটা পরিস্থিতি, এবং সেই চাপের পরিস্থিতিটা কিভাবে ট্যাকেল করেন অমিত শাহ সেটা এখন দেখার বিষয় অবশ্যই। এবং আম আদমি পার্টি কিংবা ইন্ডিপেন্ডেন্ট এমপি এবং তার সঙ্গে যে চন্দ্রবাবু নাইডুর সমর্থনটা জুটিয়ে ফেলতে পারে রাহুল গান্ধী, তাহলে কিন্তু বেশ খানিকটা কাটে কাটাক্কার হতে চলেছে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের ক্ষেত্রে। আপনাদের সমস্তটাই জানালাম, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।